শত লুকানো সত্ত্বেও এবার রাইয়ের প্রেগনেন্সি টেস্টের রিপোর্টসগুলো স্রোতের হাতে লেগেই গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন রাইকে বিদায় দেওয়ার পর রাইয়ের রুমে গিয়ে অঝরে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে বৌমনি, আমি বরঞ্চ রাই দিদিভাইয়ের যে অবশিষ্ট স্মৃতিগুলো রয়ে গেছে সেগুলোই না হয় আমি আমার সঙ্গে করে নিয়ে যাই, আর যাই হোক না কেন সেগুলোকে দেখে অন্তত আমি আমার রাই দিদিভাইকে ফিল করতে পারবো। অন্যদিকে রাইয়ের সকল স্মৃতিগুলো যখন নিজের সাথে করে প্যাক করে নিয়ে যাওয়ার জন্য স্রোত উদ্যোগ নেয়, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে রাইয়ের নামে থাকা একটা হসপিটালের ফাইল দেখা মাত্র স্রোতের সন্দেহ হয়। স্রোত বলতে দেখেছে, আচ্ছা বৌমনি, এই রিপোর্টসটা কোথা থেকে এলো বলো তো? এই রিপোর্টসের উপরে তো রাই দিদিভাইয়ের নাম লেখা আছে। রাই দিদিভাই কি এরই মাঝখানে কোনো মতো অসুস্থ হয়েছিল? রাই দিদিভাইয়ের কি আবার কোনো রকম কোনো প্রবলেম হয়েছিল? ওই সার্জারির পর কিন্তু রাই দিদিভাইকে ডক্টর চেক আপে থাকতে বলেছিল, আর তার ফলে অবশ্যই এতগুলো সময়ের মাঝখানে রাই দিদিভাই আর নিশ্চয়ই ডক্টরের কাছে যায়নি। এর জন্যই আমি বারবার করে ওকে বলি যে ওর আন্ডার ট্রিটমেন্ট থাকার কথা, তা না করে ও নিজের প্রতি এতটা অবহেলা করে। এখন নিশ্চয়ই ওর আবারও শরীর খারাপ করেছে, তার জন্য ও হয়তো বা নতুন করে এই ফাইলটা বানিয়েছে, ডক্টরের কাছে গিয়েছে। আমি একবার এই ফাইলটা পড়ে দেখি, তো অন্যদিকে স্রোত যখন সেই ফাইলটা খুলে দেখে যে রাইয়ের প্রেগনেন্সি নিউজ এবং রাই প্রেগনেন্সি টেস্ট করানোর সেই রিপোর্টটা পজিটিভ এসেছে, ঠিক সেই সময় স্রোত চিৎকার করে উঠে সকলকে বলতে থাকে যে মা, বৌমনি, তোমরা দেখেছো যে রাই দিদিভাই প্রেগনেন্ট ছিল আর সেই খবরটা আমাদের সকলের কাছ থেকে লুকিয়ে গিয়েছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে রাই দিদিভাই কেন অতটা তাড়াহুড়া করে আমাদের সকলের কাছ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার মানে রাই দিদিভাই আগে ভাগেই জানতো যে ও প্রেগনেন্ট, আর এই নিউজটা যাতে আমরা কোনো মতেই না টের পাই তার জন্যে ও আমাদের সকলকে ছেড়ে এরকম করে চলে গিয়েছে, আর যাওয়ার পথে আমাদের কাউকে কোনো কিছু বলেও যায়নি। তোমরা বুঝতে পারছো যে ও কেন এই সব কিছু আমাদের কাছ থেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করেছে? তখন রায়ের মা বলতে থাকে যে আমার মেয়েটা এরকম অবস্থায় একা চলে গেল, সেখানে গিয়েও কী করে নিজেকে সামলাবে, আমার কিছুই তো মাথায় ঢুকছে না। অন্যদিকে রায়ের দাদাভাই বলতে থাকে যে মা, এখনও সময় খুব একটা পার হয়ে যায়নি, আমরা বরঞ্চ স্টেশনে গিয়ে রাইকে যে করি হোক না কেন আটকানোর চেষ্টা করি। অন্যদিকে রায়ের মা বলতে থাকে যে না, হাজার চেষ্টা করে ওকে আটকাতে পারবি না, কারণ ওর যদি থাকারই হতো তাহলে ও নিজ ইচ্ছাই এইখানে থেকে যেত। কিন্তু ও যখন নিজের মনটাকে স্থির করে ফেলেছে যে না, ও পাড়িতে ভালো থাকবে, ও নতুন করে নিজের জীবনের অধ্যায়টা শুরু করতে চায়, তাহলে বরঞ্চ সেটাই না হয় হোক। নতুন করে নিজের সংসার জীবনটাকে গুছিয়ে নেওয়ার কথা যখন ভেবেছে তাহলে সেটাই হোক। অন্যদিকে স্রোত বলতে থাকে যে না মা, তুমি এত তাড়াতাড়ি হার মানলো, আমি কোনো মতেই হার মানবো না, যে করেই হোক না কেন রাই দিদিভাইকে আমাকে আটকাতে হবে, রাত জন্য আমার অনির্বাণ দাদাভাই সহযোগিতা নিতে হবে। অন্যদিকে স্রোত এক মুহূর্ত অপেক্ষা না করে অনির্বাণকে ফোন করে বলতে থাকে যে অনির্বাণ দাদাভাই, তুমি কি জানতে যে রাই দিদিভাই প্রেগনেন্ট? মানে এরকম কোনো নিউজ কি রাই দিদিভাই তোমাকে শুনিয়েছে? তখন অনির্বাণ চমকে উঠে অনির্বাণ বলতে থাকে যে কী সব বলছো বলো তো, আমি তো এই সম্পর্কে কোনো কিছু জানি না। রাই যদি কনসিভ করে থাকতো তাহলে অবশ্যই তো ও আমাকে এই জিনিসটা জানাবে, কারণ আর যাই হোক না কেন ও আমার সন্তানের মা হতে চলেছে, সেই জিনিসটার অধিকার নিশ্চয়ই আমি রাখি রাইয়ের কাছ থেকে এই সুখবরটা শোনার জন্য। তাহলে ও আমাকে কেন জানাবে না বলো তো? ও আমাদের কাউকে কোনো কিছু না জানিয়ে ওখান থেকে চলে গিয়েছে, এটা আমি কোনো মতেই মানতে পারবো না। আমি এক্ষুনি স্টেশনে যাচ্ছি, আমি দেখি গিয়ে যে আমি ওকে কোথাও পাই কিনা। যদি আমি না পাই তাহলে আমিও আর ফিরবো না, আমি সেই ট্রেনে করেও সেই ট্রেনের শেষ গন্তব্য অবধি পৌঁছবো। আমি সেখানেও রাইয়ের পেছন করতে করতে ঠিক রাইয়ের কোনো না কোনো খোঁজ একটা বের করে ফেলতেই পারবো। আর আমি জানি যে রাই আমার কাছ থেকে নিজেকে কোনো মতে আড়াল করতে পারবে না, আর আমার সন্তানকেও বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।